দর্শক, মধ্যরাতে সংগঠিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ৭ কলেজের মধ্যে যে ধরনের সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষে শুধুমাত্র শিক্ষার্থী নয়, বরং বেশ কিছু সাংবাদিকও কিন্তু আহত হয়েছেন। এবং আহত হওয়া একজন সাংবাদিক এই মুহূর্তে বাংলাদেশ টাইমসের স্টুডিওতে আমাদের সাথে যুক্ত আছেন, যিনি বাংলাদেশ টাইমসের একজন সাংবাদিক। এবং সেদিন রাতে কিন্তু তাকে মারপিট সহ বিভিন্নভাবে হলের ভেতরে ঢুকে আহত করা হয়, এবং সেই সম্পূর্ণ ঘটনাগুলো আজকে আমরা তার কাছ থেকে জানবো। বাংলাদেশ টাইমসের এই মুহূর্তে যিনি সাংবাদিক আহত হয়েছেন, তিনি আমাদের সাথে উপস্থিত আছেন তোফায়েল আহমেদ। আমরা তার সাথে কথা বলবো। এই যে সেদিন রাতে যে ধরনের ঘটনাটি ঘটেছে, অর্থাৎ ঢাকা কলেজের এবং ইডেন কলেজরাও পরে বের হয়ে আসে এবং ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ সবগুলো মিলে এক ধরনের সংঘর্ষ ঘটিত হয়। যেই সংঘর্ষে আপনাকে কোথা থেকে তারা ধরে এবং আপনাকে কেন আহত করা হয়, আপনাকে কেন মারা হয়, সূত্রপাতটা কিভাবে হয়েছে? আমি প্রথমে লাইভ করতেছিলাম হচ্ছে যে ইডেন মহিলা কলেজ রয়েছে, সেই ইডেন মহিলা কলেজের সামনে। তখন 2 প্লাটুন বিজিবির গাড়ি আসার পর আমি সেখান থেকে স্থান ত্যাগ করে আমি নিউ মার্কেট থানার সামনে যেই বইয়ের দোকানগুলো রয়েছে, আমি সেই বইয়ের দোকানগুলোর সামনে দাঁড়িয়ে লাইভ করছিলাম। তখন হঠাৎই রাস্তায় জ্বলা যে ক্যান্ডেল লাইটগুলো আছে সেগুলো বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার সাথে সাথে পেছন থেকে আমাকে আনুমানিক 10 থেকে 12 জন আমার নাক মুখমণ্ডল পুরো চেপে ধরে সেখান থেকে আমাকে টানতে টানতে হচ্ছে সামনের দিকে নিয়ে যাচ্ছিল। তো তখন আমি তাদেরকে প্রশ্ন করি যে আমাকে কেন নিয়ে যাওয়া হচ্ছে। তারা কিছু না বলে আমাকে 2-1 জন পুলিশ আমাকে সাহায্য করার জন্য যখন আমার চিৎকারে এগিয়ে আসছিল, তখন তারা বারবার বলছিল যে অসুস্থ, ওকে নিয়ে যাচ্ছি। তো তখন আমাকে সামনের দিকে নিয়ে যায়। আমি তখনও জানতাম না যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এবং তখন আমি আমার হাতে শুধুমাত্র আমার ব্যবহৃত মোবাইল ফোনটি আমি রাখতে পারি, এবং আমার যেই মানি ব্যাগটি ছিল সেই মানি ব্যাগে 21,500 টাকা ছিল, যেটি আমার ভার্সিটির সেমিস্টার ফি। এবং আমার অফিসের যেই গিম্বেলটি রয়েছে, যেটি দিয়ে আমি কাজ করি, সেই গিম্বেল এবং একটি মাইক্রোফোন, এগুলো আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। আমার হাতে শুধুমাত্র আমার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিল। এবং সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই নিউ মার্কেট থানা রয়েছে, সেই নিউ মার্কেট থানা সংলগ্ন একটি হলে আমাকে নিয়ে যাওয়া হয়। তো আমি আপনাকে পুরোটা রাস্তা চোখ বন্ধ করে নিয়ে গেছে? হ্যাঁ, তখন আমাকে পুরো রাস্তাটা চোখ বন্ধ করে নিয়ে যাওয়া হয়। এবং পরে আপনি কি চোখটা কখন গিয়ে খুলছে? হলের ভেতরে গিয়ে খুলেছে? প্রথমে বুঝতেছিলাম না যে আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। তো হঠাৎ করে যখন তারা বলতেছিল যে ওকে গেস্ট রুমে ঢোকা, তখন আমি আর কি বুঝতে পারি যে না, আমাকে গেস্ট রুমে নিয়ে যাওয়া হয়েছে। এবং সেখানে বসে আমাকে প্রথম দফায় পেটানো হয়। তো আমাকে আমার মাথায় এবং পায়ে আঘাত করা হয়। আপনাকে যখন তারা মারছিল, আপনি প্রশ্ন করেননি যে আপনাকে কেন মারা হচ্ছে, সাংবাদিকের গায়ে কেন হাত তোলা হচ্ছে? হ্যাঁ, যখন থেকে আমাকে এই বইয়ের দোকানগুলোর সামনে থেকে আমাকে টেনে হেসড়ে নিয়ে যাচ্ছিল, তখন থেকে আমি বিষয়টা প্রশ্ন করছিলাম, কিন্তু তারা কিছু বলছিল না আমাকে। বরঞ্চ যারা সাহায্য করার জন্য এগিয়ে আসছিল তাদেরকে বলতেছিল যে ও অসুস্থ, ওকে নিয়ে যাচ্ছে। আপনি তখন কিছু বলেননি যে অসুস্থর কথা বলছেন? আপনি অসুস্থ না? আমি বলেছি, কিন্তু ওরা সংখ্যায় এতই বেশি যে ছিল, আমাকে সহায়তা করার জন্য কেউ এগিয়ে আসেনি। তো তখন আমাকে ওই গেস্ট রুমে নিয়ে যাওয়ার পর আমাকে সেখানে বসে হকি স্টিক দিয়ে একজনের মাথায় আঘাত করে। আঘাত করার সাথে সাথে আমি মাটিতে পড়ে যাই, এবং মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে আমাকে একজন একটা লোহার পাইপ দিয়ে আমার হাঁটুর উরুর উপরে আমাকে আঘাত করা হয়। তো সেখানে আঘাত করার পর আমি উঠে আর দাঁড়াতে পারছিলাম না। তখন সেখান থেকে আমাকে টেনে হিসড়ে আবারও নিউ মার্কেট থানার মধ্যে নিয়ে আসা হয়। এবং আমাকে যখন নিউ মার্কেট থানার একটি কক্ষের মধ্যে ঢোকানো হয়, তখন সেখানে একজন ডিউটি অফিসার সম্ভবত বসা ছিল। এবং আমি তাকে বলছিলাম বারবার যে ভাই আমাকে একটু বাঁচান। তো সে আমাকে সহায়তা না করে বরঞ্চ ওদেরকে বলছিল যে তোমরা ভেতরে বসে না মেরে ওকে বাইরে নিয়ে যাও, বাইরে বসে মারো। ডিউটি অফিসার নিজে বলেছে যে ভেতরে বসে না মেরে বাইরে? ডিউটি অফিসার নিজে বলেছেন, এবং এটির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করলে পুরো বিষয়টি দেখা যাবে। তখন আমি যখন দাঁড়াতে পারছিলাম না ওই রুমে 4 থেকে 5 জন আমাকে ঢোকানোর পর 4 থেকে 5 জন ঢোকে, এবং আমাকে একটি চেয়ারে বসতে দেওয়া হয়। যখন ওরা দেখতে পাচ্ছে যে আমি দাঁড়াতে পারছি না, তখন আমাকে একটি চেয়ারে বসতে দেওয়া হয়। এবং তখন আর কি আমি একটু পুনরাবৃত্তি করি, যখন আমাকে হলে বসে পেটানো হচ্ছিল, তখন আর কি একজন বারবার বলছিল যে রনি ভাইকে ফোন দে এবং বল যে একজনকে ধরছি। তো তখন আমি বারবার বলছিলাম যে ভাই আমাকে কেন পেটানো হচ্ছে, কিন্তু ওরা কিছু না বলে শুধু একটা কথাই বলছিল। এবং যখন আমাকে ডিউটি অফিসারের রুমে, ওটা সম্ভবত ডিউটি অফিসারের রুম, আমি স্পেসিফিক বলতে পারছি না কারণ তখন আমার অবস্থা ওইটা নোট করার মতো ছিল না। তো আমাকে যখন হচ্ছে ওখানে বসানো হলো, তখন আমি প্রশ্ন করি যে ভাই আমাকে কেন নিয়ে আসা হয়েছে এখানে, একটু কারণটা আমাকে বলেন, এবং আমাকে কেন মারধর করা হলো। তো তখন পাশ থেকে একজন বলছে যে পরে বলছি, এবং একজন আরেকজনকে বলছে যে রনি ভাইকে ফোন দে এবং রনি ভাইকে বল যে আরো একজনকে আমরা ধরেছি। আচ্ছা, তার মানে কারোর নির্দেশে এই ঘটনাটা ঘটেছে, অর্থাৎ মারধরের ঘটনাটা। আপনি যে রনি ভাইয়ের কথা বলছেন, সেই রনি ভাই কে? তখন নাগাদ আমি জানতাম না যে রনি ভাই কে। তো যখন আমি বারবার প্রশ্ন করা সত্ত্বেও ওরা কিছু না বলে একটা কথাই বলছিল, এবং তখন পাশ থেকে
আরেকজন ওদেরকে উঠে বললো যে রনি ভাই আরেকজনকে ধরছে, এটা আমরা দেখতেছি। তো তখন আমি আবার পাল্টা প্রশ্ন করলাম যে আমার অপরাধকে আমাকে কেন মারা হলো এবং আমাকে কেন নিয়ে আসা হলো। তখন একজন তাদের ফোন থেকে একটি ফেসবুক অ্যাকাউন্ট বের করলো এবং সেটি আমাকে দেখালো যে এই সজীব নামের অ্যাকাউন্টের সাথে তোমার সম্পৃক্ততা কি। তো তখন আমি তাদেরকে বললাম যে এই সজীব নামের অ্যাকাউন্টের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। তখন তারা আমার ব্যবহৃত মোবাইল ফোনটি চাইলো এবং আমার কাছ থেকে ফোন নেওয়ার পর তারা পুরো ফোন ঘেটে তারা বললো যে তুমি কি এই সজীব নামের আওয়ামী লীগের পেজ থেকে কি লাইভ করছিলা কিনা। তখন আমি বলেছি যে না, এই পেজের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। তো তখন আরেকজন পাশ থেকে বলল যে না, এই পেজে এখনো লাইভ হচ্ছে, এটি এই ছেলে করতেছে না। যখন বলছে তখন আমাকে জিজ্ঞেস করা হলো আপনি কোন জায়গার সাংবাদিক, এবং আমাকে যখন বইয়ের মার্কেটের সামনে থেকে মারতে মারতে নিয়ে যাওয়া হয় তখন আমার গলায় যে আইডি কার্ডটি ছিল আমার প্রতিষ্ঠানের বাংলাদেশ টাইমসের, সেই আইডি কার্ডটি খুলে নেওয়া হয় যাতে আমাকে কেউ চিনতে না পারে। আচ্ছা। তখন ভেতরে বসে আমাকে জিজ্ঞেস করা হলো যে আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করেন। তখন আমি বললাম আমি বাংলাদেশ টাইমসের সাংবাদিক। তখন তারা বলল যে ভাই আমাদের একটু ইনফরমেশন ছিল, আমরা বুঝতে পারি নাই যে আপনি সাংবাদিক, আর আমরা একজনকে খুঁজছিলাম যে এই আওয়ামী লীগের পেজে এই ঘটনা লাইভ করছিল। তখন আমি বললাম যে আপনারা শিওর না হয়ে একজন সাংবাদিকের গায়ে হাত তুলতে পারেন না। তো তখন তারা কিছু না বলে সেখান থেকে সাথে সাথে তারা ওই কক্ষ ত্যাগ করে এবং আমাকে ওইখানে ফেলে রেখে যায়। তো আমাকে একজনের সহায়তায় আমি ওই কক্ষ থেকে বাহিরে বের হয়ে আমি সামনে যেই করিডোর আছে ওই করিডোরের সামনে আমি শুয়ে পড়ি, কারণ দাঁড়ানোর মতো অবস্থা আমার ছিল না। তখন আমাকে একজন কনস্টেবল, উনি একটি ফার্স্ট এড বক্স নিয়ে এসে আমার তখন নাক ফেটে রক্ত পড়ছিল এবং আমি তো একদমই দাঁড়াতে পারছিলাম না। তখন আমার এখানে জাস্ট ভায়োডিন দেওয়ার পরে আমি সেখানে তার সহায়তা চাইলাম যে আমি একটু আমার অফিসে আপনি একটু জানানোর ব্যবস্থা করেন। তখন সে আমার কাছ থেকে ফোন নিয়ে আমার অফিসে আমার সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে জানায়, এবং তাদেরকে জানানোর পর আমার অন্যান্য যে সহকর্মীরা রয়েছে তারা তাৎক্ষণিক ওইখান থেকে আমাকে হসপিটালে নিয়ে যায়। তো যখন নাগাদ আমাকে হসপিটালে নিয়ে যায় তখন অব্দি আমি জানতাম না যে আমাকে কারা মেরেছে, কিন্তু বিষয়টা আমার কাছে ক্লিয়ার ছিল যে আমাকে কেন মারা হয়েছে, যে আওয়ামী লীগের পেজে লাইভ করার একটি সংশ্লিষ্টতা নিয়ে আমাকে পেটানো হয়। অথচ আপনাকে সেই সন্দেহেই তারা বিশেষ করে সন্ত্রাসী ট্যাগ দিয়ে সেই জায়গা থেকে আর কি করছে যে আওয়ামীর সাথে সম্পর্কিত আপনি, এবং সেই জায়গা থেকে আপনাকে মারধর করা হবে, এরকম একটা নির্দেশনা দেওয়া হয়েছিল। এরকম একটা নির্দেশনা দেওয়া হয়েছিল। তো যখন আমাকে হসপিটালে নিয়ে যায় আমার সহকর্মীরা, তখন আমি আমার ফোনটা বের করে আমার মাথায় সিটি স্ক্যান করায় তাৎক্ষণিক, এবং আমার পা যে আমি এখানে দাঁড়িয়ে আছি এখন আমি দাঁড়াতে পারছি না, আমার যে পায়ের উরুর উপরে একটি ফ্র্যাকচার দেখা যায় এবং আমার মাথায় সিটি স্ক্যানে একটি মেজর প্রবলেম ধরা পড়ে। এখন সেখানে আমি ট্রিটমেন্ট নেওয়া অবস্থায় আমি আমার ফোনটা একবার বের করি। তো ফোনটা বের করার পর আমি জাস্ট ফেসবুকে ক্লিক করি যে আসলে আমাকে কেন কি করা হলো এবং আমাকে যে মারা হলো এটার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাবে কিনা। তখন আমি ঢুকে দেখলাম যে সেখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির একটি ভিডিও, যে কালের কণ্ঠের সাংবাদিককে তিনি মারছেন এবং আওয়ামী লীগ ট্যাগ দিচ্ছেন, আচ্ছা, এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তো তখনও আমি বুঝতে পারছিলাম না যে এই রনি সেই রনি কিনা। তো সেখান থেকে আমি বের হওয়ার পর আমাকে যখন পপুলার ডায়াগনস্টিক সেন্টার ধানমন্ডিতে যেটা, সেখানে নিয়ে যাওয়া হয়, ডক্টর আমাকে সেখানে রেফার করে। তো সেখানে আমাকে নিয়ে যাওয়ার পর আমি সেখানে বসে প্রাথমিক ট্রিটমেন্ট নেই এবং আমাকে অ্যাডমিশন করার জন্য তারা আমাকে পরামর্শ দেয়। কিন্তু আমি সেখানে মোটামুটি একদিন ভর্তি থাকার পর পরদিন সকালে আমার সহকর্মীরা আমাকে আমার যে নিজ বাসা রয়েছে সেখানে তারা নিয়ে যায়। তো সেখানে যাওয়ার পর হঠাৎ করে আমাকে আমার যেই অন্যান্য হাউসের সহকর্মীরা রয়েছে তারা আমাকে ফোন দেওয়ার পর আমার সার্বিক খোঁজ খবর নেওয়ার জন্য। তখন আর কি একজন বলল যে এই কাজটি সম্পর্কে আমরা খোঁজ খবর নিচ্ছি যে কারা মূলত করতে পারে। তো তাৎক্ষণিক আমি দেখতে পাই যে কালের কণ্ঠের যে সাংবাদিককে লাঞ্ছিত করেছে সেখানে এবং তাকে মারধর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহিউদ্দিন রনি, সেই মহিউদ্দিন রনি এই বিষয়টি নিয়ে একটা ফেসবুকে পোস্ট দেয়। তো পোস্ট দেওয়ার পর সেখানে আমার অন্যান্য সহকর্মীরা কমেন্টস করে এবং রনিকে জানায় যে আপনার টিম এবং আপনার নেতৃত্বে অন্য কোনো সাংবাদিকের উপরে হামলা হয়েছে কিনা। তো সেখানে রনি বলে যে হ্যাঁ এরকমটা হতে পারে। তো তাকে জানানোর সাথে সাথে মহিউদ্দিন রনি আমাকে ফোন দেয়, আমার নাম্বার ম্যানেজ করে, এবং আমাকে ফোন দিয়ে বলে যে পুরো বিষয়টা অনাকাঙ্ক্ষিত ছিল এবং আমরা বুঝতে পারি না, এবং আমি যাকে ধরেছিলাম কালের কণ্ঠর, আমি তার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, এবং তোমাকে কখন মারা হয়েছে সেই বিষয়টা একটু আমাকে খুলে বলো। তখন আমি বললাম যে আমাকে এরকম ভাবে মারা হয়েছে।
তো তখন মহিউদ্দিন রনি বলল যে আমরা হচ্ছে ওই পেজের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে এবং যারা লাইভ করছিল আমরা তাদেরকে খুঁজছিলাম। তাহলে এই দায়িত্বটা কি মহিউদ্দিন রনি বা তাদের টিমের, যে হ্যাঁ, তারা আমার তখন খুঁজে খুঁজে বের করে মারবে? আমি আসলে এটা জানি না, এটা কি মহিউদ্দিন রনির কোনোভাবেই হতে পারে না, কারণ ছাত্রলীগ হচ্ছে বাংলাদেশে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন। সেখানে তাদের সংশ্লিষ্ট পেজ থেকে যদি লাইভ করা হয় সেটি দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে, প্রশাসন আছে, তারা দেখবে, কিন্তু মহিউদ্দিন রনির তো এই বিষয়টা অ্যাক্সেস থাকার কথা না। কিন্তু সেখানে আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি হন বা আপনার লোকজন হন, আমাকে যেই মারা হয়েছে এবং আপনার নাম ওইখানে বেশ কয়েকবার নেওয়া হয়েছে, আমি তখন বুঝছিলাম না। পরবর্তীতে যখন আমি বুঝতে পারলাম আপনার ফেসবুকে সোশ্যাল মিডিয়া আপনি যে পোস্ট করেছেন সেটা দেখে, তখন সে বলল যে এই ঘটনাটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এবং আমরা বুঝতে পারিনি, তবে তোমাকে যারা মেরেছে তারা কারা এদেরকে খুঁজে বের করার ব্যাপারে আমি তোমাকে সহায়তা করব। কারণ রনি স্পটে ছিল না। আমি যখন বলি যে আমার ব্যবহৃত যেই ডিভাইসগুলো ছিল আমার অফিসে সেগুলো নিয়ে যাওয়া হয়, আমার পকেট থেকে মানি ব্যাগ নিয়ে যাওয়া হয় যেখানে আমার ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড এবং প্রয়োজনীয় ডকুমেন্ট ছিল। তো তখন রনি আমাকে বলে যে এগুলো তোমাকে খুঁজে বের করায় আমি সহায়তা করব এবং আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি, কারণ ওই দিন আমাদের একটু ভুলের কারণে আমরা অনেক সাংবাদিকের সাথে আমাদের সাথে এইভাবে একটা দূরত্ব তৈরি হয়েছে বা একটা সংঘর্ষ তৈরি হয়েছে। তখন আমার আর বুঝতে বাকি রইল না যে এই কাজটি মহিউদ্দিন রনির। এবং সেই ঘটনার পরক্ষণে রনি, আমার অন্যান্য সহকর্মীরা, আমি নাম উল্লেখ করতে চাই না, আমার 2-3টা প্রতিষ্ঠান থেকে আমার সহকর্মীরা আমাকে ফোন দিয়ে জানিয়েছেন যে তোমাকে নিয়ে ফেসবুকে পোস্ট করার পর মহিউদ্দিন রনি আমাদেরকে ফোন দিয়ে রিকোয়েস্ট করেছে যাতে এই বিষয়টা আমরা চেপে যাই। তো এখন এই চেপে যাওয়ার মানেটা কি, আমি রনি আসলে ফোন দিয়ে তাদেরকে কি বোঝাতে চাচ্ছি আমি জানি না। পরক্ষণে আমার অন্য এক সহকর্মী আমাকে ফোন দিয়ে বলল যে মহিউদ্দিন রনি আমাকেও ফোন দিয়েছিল এবং সে বিষয়টা মিটমাট করতে যাচ্ছে এবং মহিউদ্দিন রনি কিছুক্ষণের মধ্যেই তোমাকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিবে। তো আমি কিছুক্ষণ পরে মহিউদ্দিন রনির ফেসবুক পেজ চেক করে দেখলাম যে সত্যি সে আমাকে কিছুক্ষণ পরে নিয়ে একটা পোস্ট দিয়েছে এবং সে সেখানে লিখেছে যে মূলত গতকালকে রাত্রে সাংবাদিকদের সাথে আমাদের যে একটি দূরত্ব তৈরি হয়েছে বা একটি সংঘর্ষের ব্যাপার তৈরি হয়েছে, এটি আসলে আমরা ওই পেজের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে তাদেরকে খুঁজে বের করার জন্যই করেছিলাম। এই ধরনের একটি পোস্ট সে দেয় এবং দেওয়ার পরে তখন আমি পুরোপুরিভাবে শিওর হয়ে যাই যে এই কাজটি সম্পূর্ণভাবে মহিউদ্দিন রনি করেছে। এবং আমি আমার অফিসের সাথে যোগাযোগ করে আমার অফিসের ঊর্ধ্বতন যারা আছে তাদের সাথে আলোচনা করার পর আমার অফিস সিদ্ধান্ত নিয়েছে যে এই বিষয়টা আসলে অজ্ঞাতনামা হিসেবে যেই থানায় আমাকে ঢুকিয়ে পেটানো হয়েছে এবং যেই থানা সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ঢুকে আমাকে পেটানো হয়েছে, সেই থানায় এখন অবধি আমরা একটা লিখিত অভিযোগ দিয়েছি এবং লিখিত অভিযোগ দেওয়ার পর সেখানে যে তদন্ত অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখন তিনি এই বিষয়টি আর কি খতিয়ে দেখবেন এবং সিসিটিভি যেই ফুটেজটি থানার মধ্যে রয়েছে এবং বাহিরে যে ফ্লো সার্কিট ক্যামেরাগুলো এগুলো তারা বিশ্লেষণ করে সংশ্লিষ্ট যারাই আছে এদেরকে তারা আইনের আওতায় নিয়ে আসবে। এতটুকু অবধি সর্বশেষ আমরা জানতে পেরেছি। আচ্ছা, তাহলে সর্বোপরি বলা যেতে পারে এখানে কি আপনি কি কোনোভাবে চিন্তা করছেন যে অন্য কোনো সংগঠনের কোনো হস্তক্ষেপ আছে কিনা, মানে মহিউদ্দিন রনি ছাড়া? যেহেতু মানে পুরো ঘটনাটি যেটা ঘটেছে আমি যেটা বুঝতে পারছি যে ছাত্রলীগ সন্দেহে কিংবা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে রিলেটেড, অর্থাৎ আওয়ামী লীগের বা ছাত্রলীগের সাথে রিলেটেড মানুষদেরকে ধরে বের করা হচ্ছে, বের সাথে জড়িত যারা রয়েছে সাংবাদিক তাদেরকে ধরে হয়তো মারা হচ্ছে, আমি যতটুকু বুঝতে পারছি। যে সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে আরো অন্য কোনো সংগঠনের হস্তক্ষেপ এখানে আছে কিনা? আসলে আমরা যারা সাংবাদিকতা করি আমরা তো কোনো পক্ষের না, কোনো দলের না, আমরা যেটা সত্য সেটি তুলে ধরি। এখন এখানে শুধু আমাকে নিয়ে যে ঘটনাটা ঘটেছে এরকম না, আমার প্রতিষ্ঠানের আমার আরো একজন সহকর্মী তাকেও আসলে ওই দিনে রাত্রে লাঞ্ছিত করা হয়েছে এবং আমার পাশাপাশি কালের কণ্ঠের একজন সাংবাদিক তাকেও ওই রাতে লাঞ্ছিত করা হয়েছে। যেই ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় রনি সে হচ্ছে ক্ষমাও চেয়েছেন কালের কণ্ঠের ওই সাংবাদিকের কাছে। এখন আমরা আসলে যখন আমাদেরকে পেটানো হয়, যখন এই ঘটনাটি ঘটে তখন তো আমরা বুঝতে পারছিলাম না যে মূলত এই ঘটনাটি কে ঘটিয়েছে, এর পিছনে কে ইন্ধন দিচ্ছে। কিন্তু একদিন পার হতে না হতেই যখন আমরা রনির সংশ্লিষ্টতা খুঁজে পাই, তো রনির পাশাপাশি তো অন্য কোনো ছাত্র সংগঠনের সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাইনি। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা স্পেসিফিক অন্য কোনো সংগঠনের কথা বলতে পারছি না। যেখানে আমরা রনির সংশ্লিষ্টতা উঠে এসেছে সেই বিষয়টা আপনাদেরকে জানালাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে তোফায়েল ভাই। দর্শক যেমনটি শুনছিলেন যে তোফায়েল ভাই জানাচ্ছিলেন যে সেই দিন রাতের যে ঘটনাটা, অর্থাৎ সাংবাদিককে ধরে ধরে আসলে যেভাবে মারধর করা হয়েছে, অর্থাৎ সন্ত্রাসী সংগঠনের সাথে রিলেটেড কিংবা আওয়ামী লীগের সাথে রিলেটেড ভেবেই কিন্তু মানে তাদের ইন্ধনে যে ধরনের লাইভ করা হচ্ছে কিনা এই ধরনের ব্যাপারগুলোকে আসলে গুলিয়ে মিলিয়ে সাংবাদিকদের ওপর এক ধরনের লাঠিচার্জ, মারধর থেকে শুরু করে আরো অনেক বিষয় এখানে ঘটেছে। একই সাথে কালের কণ্ঠ, আমাদের সময় নামে আরো বেশ কিছু পত্রিকার সাংবাদিকও কিন্তু
এই মুহূর্তে আসলে যারা আহতর খবর কিন্তু আমাদের কাছে রীতিমতো আছে। দর্শক, সর্বোপরি এই যে ঘটনাটি ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 7 কলেজের সাংবাদিকের ওপর যে ধরনের হাত, এবং এটির সাথে আমরা যেটা বুঝতে পারলাম যে তোফায়েল ভাই যেমনটি বলছিলেন যে এখানে মহিউদ্দিন রনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যার সম্পৃক্ততা এখানে রয়েছে। এখন প্রশ্ন এটি উঠছে যে তিনি কেন করেছেন, কার নির্দেশে করেছেন এবং কি কারণেই আসলে করেছেন, এর ব্যাখ্যাটা কি হতে পারে। দর্শক মণ্ডলী, সাংবাদিকদের উপর এই ধরনের হাত তোলা আমরা কখনোই আসলে কাম্য নয় এবং আমরা কখনো এটি চাই না যে দেশের মূলধারার গণমাধ্যম হোক বা গণমাধ্যম নিয়ে যারা কাজ করে জনমানুষের যেই কথা কিংবা যে ভাষা সকলের সামনে তুলে ধরে সেই গণমানুষকে পিটিয়ে এ ধরনের আহত করা হোক, সেটি কখনোই কাম্য নয়। সর্বোপরি আপনাদেরকে জানাচ্ছিলাম বাংলাদেশ টাইমসের একজন সাংবাদিক তোফায়েল আহমেদ, যিনি সেই দিনের এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল এবং তাকেও আহত করা হয়েছে। পরবর্তী যে কোনো আপডেট পেতে বাংলাদেশ টাইমসের সাথে থাকবেন। আপনাদের সাথে এতক্ষণ আমি যুক্ত ছিলাম স্টুডিও থেকে সরাসরি জিনিয়া। আপনাদের সবাইকে ধন্যবাদ।